এই আমাদের মমতা মহিমা দেশীয় নেত্রী শেখ হাসিনাকে আবার ধন্যবাদ জানাই। তিনি তরুণ সমাজের পাশে এসে দাঁড়িয়েছেন। আমাদের রাশেদ সাহেবের কথা বললাম। উনি বলল যে মমতা মহিমা প্রেক্ষাপটে এটা না, এটা আপনি ব্যাখ্যা দিবেন। না, এটা আপনি ব্যাখ্যা দিবেন। এটা কি? কেন ব্যাখ্যা দিবেন না? আপনি মমতা মহিমা আপনি ব্যাখ্যা দেন। উনি বলছেন যে মমতা মহিমাকে উনি ধন্যবাদ জানাচ্ছেন। ঠিক আছে, আমি এটা উনি ব্যাখ্যা দিবেন। উনি কোন সময় বলবেন না কেন? আপনি বলুন। আমি তো আপনাকে ভিডিওটা দিলাম, যেখানে আপনি বললেন মমতা মহিমা। এখন আপনি ব্যাখ্যা এমন না যে আপনি আমাকে কোথাও দেখাতে পারবেন যে ছাত্রলীগের মিছিল মিটিং করছে, আমি কোনো পোস্টে ছিলাম, এমনকি এই বক্তব্য আমি আগেই বলেছি যে আপনি যদি আগে ছাত্রলীগ করেও থাকেন, এখন প্রকাশ্যে এসে বলেন যে আমি আর ছাত্রলীগ করি না। সুতরাং আমি তো এটা প্রকাশ্যে বলেছি, আমি তো গুপ্তগিরি করে বলি না। শেষ করি প্লিজ, শেষ করি। আরে আপনি আমার ক্ষমা চাইতে বলেন, আমি শেষ করি। আপনি তো বলেন আপনি আগে ছাত্রলীগ করতেন, তাহলে আপনি বলেন সেটা। আপনি আমাকে এলাও করছেন, আপনি ব্যাখ্যা দেন সেটা। ব্যাখ্যা দিচ্ছি তো। আপনি সেটা ব্যাখ্যা দেন, চুপ করে বসেন, শুনুন, আপনি সেটা ব্যাখ্যা দেন। শুনেন আমার কথা। আপনি মমতা মহিমা বলেছেন, আপনি এটার জন্য এই বক্তব্য না, এই বক্তব্যের জন্য আপনি কি আমার কথা বলতে এলাও করেছেন না? আপনি সরি বলেছেন না, সেটা বলতে দেন, বলতে দেন। শুনেন, আপনি মমতা মহিমা বললেন নুরু মায়ের আঁচল পাচ্ছে, সেটা গুপ্ত না। আপনি আমাকে এলাও করার কথা বলতেছেন না আপনি কেন? বিএনপি কখনো করেন নাই আগে, এখন এসে বিএনপি করেন, সেটা গুপ্ত ছিলেন না। কি পরিচয় সেটা গুপ্ত ছিলেন না। আপনি কি জামাত? আমার পেশায় আছি। আপনি কি জামাত? আমি আমার পেশায় আছি। আপনি কি জামাত কিনা বলেন? আমি আমার পেশায় আছি। আপনারা তো গুপ্তগিরি এখনো করতেছেন। আমি আমার পেশায় আছি। জামাত আপনার নিজেকে পরিচয় দেন, আপনাকে আপনার সাদিককে বা আপনার যারা ছাত্র শিবির করে একজনের বক্তব্য দেখান যে কোটা আন্দোলনের সময় বলেছে এটা কি কারো বাপের রাষ্ট্র? আজকে আমাদের নিয়ে প্রশ্ন তোলেন না, পরের ঘটনা বলেন। আমি রাশেদ খান ওই সময় একটানা 15 দিন রিমান্ডের নির্যাতনের শিকার হয়েছি। আপনার কোন শিবিরের নেতা 15 দিন রিমান্ডের নির্যাতনের সময় প্রেক্ষাপট হয়েছে? সবাইকে শুভেচ্ছা। গণমাধ্যমে এই ধরনের খবর এসেছে এবং পুলিশের পক্ষ থেকেও সতর্ক বার্তা জারি করা হয়েছে এবং পুলিশের যারা দায়িত্বশীল আছে তাদেরকে ইতিমধ্যে নির্দেশনা দেওয়া হয়েছে। দেখেন, একজন সদস্য যিনি আসলে নিষিদ্ধ সংগঠনের সদস্য ইশতিয়াক আহমেদ, এবং তিনি বিভিন্ন সময় বিভিন্ন পরিচয়ে নিজেকে পরিচিত করে থাকেন, কখনো আবু বক্কর, কখনো মোহাম্মদ আলী, কখনো সামি। তো এই ব্যক্তির সাথে আবার সেনাবাহিনী থেকে চাকরিচ্যুত দুজন সদস্যের যোগাযোগ ইতিমধ্যে গোয়েন্দা সংস্থা পেয়েছে এবং এটির ভিত্তিতেই এক ধরনের আপনার এই আশঙ্কার জায়গাটা আছে। দেখেন, যখন এই ধরনের আশঙ্কা থাকে, যদি আপনি আগে থেকে ব্যবস্থা না নেন, একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা যখন ঘটে যাবে তখন আপনি বলবেন যে আমাদেরকে তো জানাইলেন না, বা জনগণ জানতো না, বা পুলিশের কোনো ধরনের প্রস্তুতি আমরা লক্ষ্য করলাম না। এজন্য সরকার এই ধরনের সতর্কতা জারি করেছে এবং সরকার জায়গা থেকে যত ধরনের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা দরকার সেই ধরনের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করার উদ্যোগ গ্রহণ করেছে। দেখেন, এর আগে আমরা দেখেছি অন্তর্বর্তীকালীন সরকারের সময় ডিএমপি কমিশনার সাজ্জাদ সাহেব তিনি বলেছিলেন বাংলাদেশে কোনো আসলে মানে জঙ্গি নাই। এই কথাটা আসলে এক ধরনের বলা যায় যে এক ধরনের পপুলিস্ট চিন্তার জায়গা থেকে ধরনের কথা বলা। জঙ্গি শুধুমাত্র মানে বাংলাদেশে না, পৃথিবীর অনেক দেশে আছে, কোথাও তো কম, কোথাও বেশি। বাংলাদেশে এর আগে আমরা বিভিন্ন সময় কিন্তু আমরা দেখেছি জঙ্গি বলতে যারা আসলে উগ্র চেতনার এবং যারা আসলে মনে করে যে এটা আমাকে এইভাবে মানুষকে ঘায়েল করে বা কাউকে আক্রমণ করে কাউকে হত্যা করে আদায় করতে হবে, এই ধরনের চিন্তা যারা লালন করে তাদেরকে বিভিন্ন জন বিভিন্ন ভাষায় আখ্যায়িত করে জঙ্গি বলে বা চরমপন্থী বলে। আমি ছোটবেলায় দেখেছি চরমপন্থীদেরকে, এবং যারা আসলে আন্ডারগ্রাউন্ড পলিটিক্স করতো তাদেরকে আমি ছোটবেলায় তাদের সম্পর্কে জেনেছি। আমার পরিবারও তাদের দ্বারা আক্রান্ত হয়েছে। ঠিক যখন আমি কলেজে বা বিশ্ববিদ্যালয়ে পড়ি তখন আমরা আবার দেখলাম যে জঙ্গি বিষয়টা, বিশেষ করে আওয়ামী লীগের সময় এই জঙ্গি বা জঙ্গি নাটকও আমরা দেখেছি। আচ্ছা, এই প্রসঙ্গে আমি আসছিলাম। এই যে আওয়ামী লীগের আমল একটা অভিযোগ ছিল, সবসময় বলা হতো যে উগ্রবাদী হামলার নাটক করে আওয়ামী লীগ, এবং আন্তর্জাতিক মহলে একটা বার্তা দেয় যে আওয়ামী লীগ ছাড়া এই জঙ্গিবাদ দমন করা সম্ভব না। এখন উগ্রবাদী হামলা কিংবা হামলার আশঙ্কা এই মুহূর্তে বর্তমান সরকারের কাছ থেকে আন্তর্জাতিক মহলে কি বার্তা যাবে? দেখেন, এই বিষয়টা কিন্তু আমিই তুললাম আপনি প্রশ্ন করার আগে। তার মানে আমার উদ্দেশ্য সৎ। আওয়ামী লীগের সময় আমরা যেটি দেখেছি, বর্তমান সরকার নিশ্চয়ই সে ধরনের ঘটনা ঘটাবে না, বা বিএনপি সরকার যে ঘটনার দ্বারা আসলে তারা এক ধরনের ভিকটিম হয়েছে। বিভিন্ন সময় বিএনপিকে বলা হয়েছে যারা যে, এবং জামাতকে বেশি বলা হয়েছে যে এরা আসলে আপনার জঙ্গিবাদের পৃষ্ঠপোষক। তো সেই জায়গায় আমি আগেই বলেছি যে
পুরোপুরি যে আসলে বাংলাদেশে মানে জঙ্গি নাই, যেটা আসলে অন্তর্বর্তীকালীন সরকারের সময় একজন কমিশনার বলেছিলেন, ডিএমপি কমিশনার, সেটাও যেমন আমার কাছে সত্য মনে হয় না, আবার বাংলাদেশে আসলে জঙ্গিবাদ আধিপত্য বিস্তার করেছে সেটাও আমার কাছে সত্য মনে হয় না। তবে আছে, এটা আছে, এবং আমি মনে করি যে এরা যাতে কোনোভাবেই বাংলাদেশে মাথাছাড়া দিয়ে উঠতে না পারে, এবং একই সাথে সরকারের পক্ষ থেকেও সে ধরনের পদক্ষেপ গ্রহণ করতে হবে, এবং এটিও যাতে না হয় যে আসলে মানুষ আবার বলে যে আওয়ামী লীগের মতন আবার বিএনপিও বা আগামীতে যদি অন্য কোনো সরকার ক্ষমতায় মানে আসে, যারা আসলে এই গণঅভ্যুত্থানের শক্তি ছিল, তারাও আসলে ওই ধরনের জঙ্গিবাদের নাটক মঞ্চায়ন করছে। এটিও যাতে মানুষের মনের মধ্যে সন্দেহের জায়গাটা তৈরি না হয়। যেহেতু একজন গ্রেপ্তার হয়েছে, এবং গ্রেপ্তার হওয়ার প্রেক্ষিতেই মূলত এই ধরনের একটি সংকট বা একটি সমস্যা চিহ্নিত হয়েছে, এবং সরকার সেই বিষয়ে ইতিমধ্যে পদক্ষেপ গ্রহণ করেছে, এবং জনগণকে সরকার এটিও বলেছে পুলিশের মাধ্যমে যে এই ঘটনায় আতঙ্কিত হওয়ার কোনো কারণ নাই। অর্থাৎ আওয়ামী লীগের সময় যেটি ঘটেছে, যে জঙ্গিবাদ বা সেই জঙ্গিবাদের মঞ্চায়ন করা, বিএনপি কখনোই এ ধরনের রাজনীতি করে না, ইনশাল্লাহ করবেও না। জি, ধন্যবাদ। আবার আসবো আপনার কাছে রাশেদ খান। এই পর্যায়ে আসতে চাই ব্যারিস্টার আল মামুন রাসেল। এই একই প্রসঙ্গে আপনার কাছেও আসবো যে এই যে গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলার যে আশঙ্কা করা হচ্ছে এবং সতর্কতামূলক নির্দেশনা জারি করেছে পুলিশ সদর দপ্তর, আওয়ামী লীগের সময়ে যেমনটা আমরা দেখেছিলাম যে বিরোধী দল এবং অনেক সময় ভিন্ন মত দমনে জঙ্গি ইস্যুটাকে টেনে নিয়ে আসা হতো। এখন আপনার কাছে কি মনে হচ্ছে যে বিএনপি সরকারও একই কৌশল অবলম্বন করছে? এটা আপনি মনে করেন কিনা? এটা হচ্ছে প্রথম প্রশ্ন। জি, অসংখ্য ধন্যবাদ চমৎকার প্রয়াসে আমাকে যুক্ত করার জন্য। সাথে আমার সহ প্যানেলিস্ট সহ যারা স্টার নিউজের দর্শক আছে তাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি। প্রথম কথা হচ্ছে আমি সরকারকে ধন্যবাদ জানাচ্ছি যে সরকার খুব দ্রুত যে এটা আশঙ্কা জানিয়ে দিয়েছে, যদি এটা সত্যি হয়ে থাকে যে আশঙ্কা জানিয়ে দিয়েছে, এজন্য সরকারকে আমি ধন্যবাদ জানাচ্ছি। সাউন্ডে কোনো সমস্যা হচ্ছে? না না, আমি শুনতে পাচ্ছি, বলুন। আচ্ছা, এই জন্য আমি প্রথমত হচ্ছে সরকারকে ধন্যবাদ জানাচ্ছি যে এই যে এটা আশঙ্কা আমাদেরকে সতর্ক করে দেওয়ার জন্য। কিন্তু ব্যাপার হচ্ছে আমরা এই যে নিউজটা আপনি করেছেন, আমি যে নিউজটা আমি নিজেও দেখলাম আর কি, সেই নিউজে একটা নিষিদ্ধ ঘোষিত সংগঠনের কথা বলা আছে, একটা ব্যক্তির নাম বলা আছে, কিন্তু নিষিদ্ধ ঘোষিত সংগঠন কোনটি সেটির কিন্তু নামটা কিন্তু মেনশন করা হয়নি। আপনি জানেন সন্ত্রাস বিরোধী আইন আমাদের যেটা 2013 পর সংশোধিত 2009-এ, সে আইনের 18 ধারায় মেনশন করা আছে যে 9টা নিষিদ্ধ ঘোষিত সংগঠন তালিকা আছে যারা ইসলামিক সংগঠন, আর 2টা আছে নন ইসলামিক সংগঠন, আওয়ামী লীগ এবং ছাত্রলীগ এর তালিকাভুক্ত। তাহলে আপনি যখন একটা নিউজ করবেন বা আইন শৃঙ্খলা বাহিনী যখন বলবে, স্পেসিফিক করে জাতিকে জানানো উচিত কোন সংগঠনের সদস্য তিনি। তার মানে আমাদেরকে দেখতে হবে ওই সংগঠনের সদস্য ওই সংগঠন কিনা, ওই সংগঠনের সদস্য কিনা। যদি ওই সংগঠনের হয় তাহলে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের মধ্যে পড়েছে, আর যদি নামটা না থাকে, এই সংগঠনের নামটা না থাকে, তখন আমাদেরকে প্রশ্ন তৈরি হয়। কারণ আমরা তো আসলে বলে না যে এই গোয়াল পোড়া গরু সুদিরে মেঘ দেখে ভয় পায়, মানে প্রশ্নটা হচ্ছে এমন, আমরা ইতিপূর্বে 17-18 বছর কি দেখেছি? আমরা 17-18 বছর দেখেছি নতুন মানে ইস্যুকে ঢাকা দেওয়ার জন্য নতুন কিছু ইস্যু নিয়ে আসা হতো। আমরা সবসময় দেখতাম 17-18 বছর। এবং আমি নিজেও এই অনেক আলেমদের মামলা লড়েছি আমি নিজে, এবং রিসেন্টলিও একটা সাংবাদিক সম্মেলনে আমি সেটা বলেছি। সেখানে আমরা আলেমদের কাছ থেকে যেটা শুনেছি, আলেমরা বলতো তাদেরকে যখন গ্রেপ্তার করে নিয়ে আয়নাগরে রাখা হতো, তখন তারা যখন অসুস্থ হয়ে যেত, তখন তাদেরকে জঙ্গি নাটক সাজিয়ে তাদেরকে হত্যা করা হতো। যেহেতু অসুস্থ হয়ে গেছে, কোর্টে তো উঠাতো না, আয়নাগর থেকে কিনে তাদেরকে জঙ্গি নাটক সাজিয়ে। তার মানে জঙ্গি নাটক সাজাটা এটা আমাদের সমাজে একটা মানে 17-18 বছর আমরা দেখেছি। এখন আমাদের সন্দেহটা এই জন্য তৈরি হচ্ছে যেহেতু স্পেসিফিক কোন সংগঠনের নামটা এখানে মেনশন করা নেই, এবং কি যেহেতু হচ্ছে রাশেদ খান সাহেব তো বললেন যে গ্রেপ্তার হয়েছে, আমি নিউজটা যতটুকু দেখলাম গ্রেপ্তার হয়নি, ওনারা আশঙ্কা করেছেন, মানে নিউজে দেখলাম যে গ্রেপ্তার হয়নি। যদি গ্রেপ্তার হয়ে থাকে তাহলে তো কোন সংগঠনের সদস্য, সেই সংগঠনটা নিষিদ্ধ ঘোষিত সংগঠনের তালিকার মধ্যে পড়েছে কিনা সেটা দেখা উচিত। এখন কথা হচ্ছে আমরা তো ট্যাগিং এর রাজনীতিটা সবচেয়ে বেশি করি। আমরা 17-18 বছর আমি মনে করি 17-18 বছর বিএনপি জামাত দুইজনে ভিকটিম হয়েছে। এই যে জঙ্গি ট্যাগিং দিয়ে আমরা দেখতাম যে কাউকে যখন হত্যা করার প্রয়োজন হতো বা কাউকে যখন এই বিচ্ছিন্ন করার প্রয়োজন হতো, তখন তাকে হয়তো জঙ্গি ট্যাগিং দিত অথবা রাজাকার ট্যাগিং দিত, এই ট্যাগিংগুলো দিত। কিন্তু আমরা এখন রিসেন্টলি গত 4-5 দিন আপনি যে বিভিন্ন ক্যাম্পাসগুলোতে আপনি দেখবেন এই ট্যাগিংয়ের রাজনীতি চলছে। রাজাকার এই পাকিস্তান, তারপরে গুপ্ত তোরা পাকিস্তান চলে যা, এই যে গুপ্ত
তার রাজাকার, এর আগে আমরা শিবির ট্যাগিং দিয়ে হত্যা করা হতো, গুপ্ত এই কি রাজাকার ট্যাগিং দিয়ে হত্যা করা বৈধ ছিল। এখন নতুন করে আমরা গুপ্ত ট্যাগিং দিয়ে যখন আমাদের মানে সবচেয়ে সম্মানী ব্যক্তি প্রধানমন্ত্রীর মুখ থেকে যখন গুপ্ত গুপ্ত সেই জিনিসটা হয়, এবং সেম যখন নিম্নস্তরের প্রত্যেকটা ক্যাম্পাসে এটা নিয়ে যখন ট্যাগিং হয়, তখন এটাকে নিয়ে যে কাউকে এর আগে শিবির ট্যাগিং দিয়ে আপনি যে কাউকে আবরার আপনাকে তাকে মারা দরকার, আপনি ট্যাগিং দিয়ে দিন শিবির, সেই শিবির। এখন নতুন করে যে শুরু হয়েছে যে কাউকে আপনার হত্যা করা দরকার বা কাউকে আপনি আঘাত করা দরকার, তাকে বলেন তুমি গুপ্ত। এই যে গুপ্ত ট্যাগিং এবং রাজাকার ট্যাগিং, এবং নতুন করে এই জন্য আমাদের আশঙ্কা হয় যে আবার এই যে জুলাই সনদ এবং গুরুত্বপূর্ণ বিষয়গুলো, গণভোটের যে অধ্যাদেশ বাতিল, এই জিনিসটাকে ইস্যুটাকে এই পিছনে ফেলার জন্য, যেন মানুষের নজর যখন অন্যদিকে চলে যায়, এই নতুন কোনো কিছু আসে কিনা এটা আমার আশঙ্কা। কারণ যেহেতু আমরা ইতিপূর্বে এটা দেখেছি, তো সুতরাং আমি বিশ্বাস করি সেটা কখনো না, কারণ সরকার এই দিক থেকে যেহেতু নিজেরা ভিক্টিমাইজ হয়েছেন, তো সুতরাং এই জিনিসটাকে নিয়ে আমাদের ধর্মীয় অনুভূতির বিষয়টাকে নিয়ে খেলা খেলবে না, যেটা 17-18 বছর খেলেছে, যারা খেলেছে তাদের পরিণতি আমরা দেখেছি। ছোট করে একটু জানতে চাইবো যে বিএনপি সরকারের এই যে হঠাৎ করে জঙ্গি হামলার আশঙ্কা নিয়ে যে তৎপর হয়ে ওঠা, এটিকে আপনি কিভাবে দেখেন? সরকারকে ব্যর্থ প্রমাণ করতে কোনো গোষ্ঠী তৎপর হয়েছে এমনটা মনে করেন আপনি? আমি তো মনে করি এমন কিছু তো সরকার এই পর্যন্ত ইসলাম বিরোধী এমন কোনো কাজ করেনি। এই 2 মাসে ইসলাম বিরোধী এমন কোনো ভয়ঙ্কর কাজ করেনি। যদিও তারা এই কেবল গণভোট এবং এই বিষয়গুলো এগুলা দেশের সাথে জড়িত, কিন্তু ইসলাম বিরোধী এমন কোনো কার্যক্রম করেনি যেটার জন্য ওনাকে ইসলামে যারা আছে তারা এটা নিয়ে আক্রমণ করবে বা একটা থ্রেট দিবে, এমন কোনো ঘটনা ঘটেনি। তো সুতরাং আমি মনে করি না এটা ওই লেভেলের পর্যন্ত জিনিসটা গিয়েছে, সেটা আমি মনে করি না আর কি। জি, ধন্যবাদ ব্যারিস্টার আল মামুন রাসেল। ডক্টর সাজিদুল হক রুবেল, এই যে জাতীয় সংসদ ভবন, বাংলাদেশ পুলিশ ও সেনাবাহিনীর সদস্য বা স্থাপনা, ধর্মীয় উপাসনালয়, বিনোদন কেন্দ্র, শাহবাগ চত্বরে হামলা করতে পারে কোন মতাদর্শের উগ্রবাদী গোষ্ঠী? নাকি সরকার এই যে কিছু কিছু সমস্যা যেটা আমাদের চোখে পড়ছে এই মুহূর্তে সরকার গঠনের পরে, জ্বালানি সমস্যার মধ্যে অনেক বেশি, এবং সেই সাথে হামের যে প্রকোপ আমরা দেখছি, এই জিনিসগুলো থেকে ধামাচাপা দিতেই কি দৃষ্টি সরাতে, জনগণের দৃষ্টি সরাতে এই জঙ্গিবাদের উত্থান বলে আপনি মনে করেন কিনা? আজকের এই অনুষ্ঠানে আপনাকে সহ, আমার সম্মানিত সহ-আলোচক সহ, দূরের এবং কাছের সবাইকে শুভেচ্ছা। আসলে যে কোনোটাই হতে পারে, আপনি যে কয়টা অপশন দিলেন আর কি, যে কোনো একটা হতে পারে, কারণ পরিস্থিতি তো খুব জটিল। ইরানের সমস্যা তো সমাধান হয় নাই, ওটা আরও প্যাচ খাচ্ছে। তো ইরানের ব্যাপারটা যত বেশি দীর্ঘায়িত হবে, যত বেশিক্ষণ ধরে মধ্যপ্রাচ্য সংকট চলবে, যতক্ষণ ধরে তেল সংকট চলবে, ততক্ষণ ধরে বাংলাদেশের সমস্ত সংকটগুলো ডাবল থেকে আরও রিডাবল হবে। এটা চলতেই থাকবে এই সংকটগুলো। তো সেই ক্ষেত্রে হঠাৎ করে আমি আসলে এটা আমাদের মূলধারার নিউজে আসারও আগে আমি দেশের বাইরের 2-1 ইউটিউবারের কাছ থেকে খবর পেলাম যে তারা এরকম প্রচার করা শুরু করে দিয়েছে। তারা আরও বাড়িয়ে প্রচার করতেছে যে বিমান বাহিনীর 8 জন সদস্য খুঁজে পাওয়া যাচ্ছে না, ইত্যাদি ইত্যাদি, যেটা আমি মূলধারার কোনো পত্রিকায় পাইনি, মূলধারার কোনো নিউজে পাইনি। অর্থাৎ এরকম নানা রকম খবর টবর হঠাৎ করে চাউর হয়ে গেল আর কি। এটা আজকে সারাদিনে এটার ডেভেলপমেন্ট হইলো আর কি। তো ব্যাপারটা হলো এখন পর্যন্ত কিন্তু খুব কনফিউজিং, ঠিক আছে, খুব কনফিউজিং। সেটা হচ্ছে যে যাকে ধরা হলো এই যে নিষিদ্ধ সংগঠন, সেই নিষিদ্ধ সংগঠন আসলে তার নামটা কি? নিষিদ্ধ সংগঠন তো আমাদের অনেক ধরনের নিষিদ্ধ সংগঠন আছে, ঠিক আছে। তো সেটাও একটু বোঝা দরকার যে সে হচ্ছে যে কোন জাতের হচ্ছে নিষিদ্ধ সংগঠনের সে সদস্য, না হলে তো আমরা অনেক কিছু বুঝবো না। তবে আমাদের একটা প্রশ্ন কি হলো এখানে, একটা বিষয় যে আপনার হচ্ছে ধর্মভিত্তিক যে রাজনীতি, সেই ধর্মভিত্তিক রাজনীতির কতগুলো আলাদা আলাদা শেড আছে। তো তার একটা শেড হলো খুব মিলিটেন্ট, এবং সেই মিলিটেন্ট শেড যেটাকে বলা হয় জঙ্গিবাদ। এই জঙ্গিবাদ এইটার আসলে কি কোনো বস্তুগত উপাদান বাংলাদেশে আছে কি বাংলাদেশে নাই, এটা খুব বড় কোশ্চেন, ঠিক আছে। যদি এইটার বস্তুগত উপাদান নাই বলে আপনি দাবি করেন, তাহলে আমি কোনো আলোচনা যেতে চাই না আপনার সাথে, খামাখা বিতর্ক অনেক বিলম্বিত হবে। কিন্তু এই বস্তুগত উপাদান বাংলাদেশে না, এটাকে শুধু ট্যাগিং বলাটা খুবই ভুল হবে। যে ওনাদের হচ্ছে যখন ওনারাও ক্ষমতা ছিলেন, জামাত জোট সরকারে ছিলেন, বিএনপি জামাত জোট সরকারের সময় কিন্তু সবচেয়ে সফলভাবে একটা জঙ্গি আক্রমণের কে ঠেকানো হয়েছে।
সেই 2004 সালে 500টি স্থানে বোমা বিস্ফোরণ। এটা তো ট্যাকিং না, তখন তো আওয়ামী লীগ বিরোধী দলে, এটা বিএনপি সরকার ক্ষমতা থাকা অবস্থায়, ভুল বলছি আমি, বিএনপি জামাত ইসলামের সরকার ক্ষমতায় থাকা অবস্থাতে হচ্ছে জেএমবি এই ঘটনা ঘটাইছিল। তারপর তাদেরকে গ্রেপ্তার করা হলো র্যাবের মাধ্যমে সিলেট থেকে, একজন মুফতি সহ আরো অনেককে। এটা কারা গ্রেপ্তার করলেন? সেটা বিএনপি জামাতের সরকার ক্ষমতা থাকলে গ্রেপ্তার হলেন। তারপর তাদের বিচার হইলো বিএনপি জামাতের সরকার, বিএনপি জামাত সরকার থাকা অবস্থায় এই জঙ্গি নেতাদেরকে ফাঁসিতে ঝুলানো হলো আর কি। ঠিক আছে, এই যে টোটাল বিষয়, ফলে এটাকে শুধুমাত্র আমি বলবো না যে এটা শুধুমাত্র 17 বছরের খেলা, এটা ব্যাপারটা 17 বছরের বিষয় না। 17 বছর পার হওয়ার পরও কিন্তু আপনি দেখবেন যে পাকিস্তানের সরকার সেনাবাহিনীর সাথে পাকিস্তানের যে তালেবান, ঠিক আছে, টিটিপি, পাকিস্তানের যে তালেবান, তার হচ্ছে বিশাল যুদ্ধ চলতেছে। সেই যুদ্ধে 2025 সালে সেই যুদ্ধে বাংলাদেশি কিশোর, বাংলাদেশি তরুণ, একাধিক তরুণ কিন্তু নিহত হয়েছে পাকিস্তানি সেনাবাহিনীর হামলায়। পাকিস্তানের মাটিতে তারা নিহত হয়েছে, যারা পাকিস্তান তালেবানের পক্ষে যুদ্ধ করতে গেছে। এই সংবাদ তো আমরা 2025 সালে দেখেছি, পড়েছি, শুনেছি। ফলে আমরা এই বিষয়টাকে একেবারে শুধু ট্যাগিং, পলিটিক্স, তর্ক বিতর্ক, মানে পরস্পরকে হচ্ছে গিয়ে আঘাত করার জন্য, জিতার জন্য ব্যবহার না করে এই বিষয়ের এই সংখ্যাটাকে আমাদের খুবই আনবায়াসলি দেখতে হবে। হ্যাঁ, বিগত দিনে আমরা দেখেছি আওয়ামী লীগ সরকার, বিগত সরকার হচ্ছে এইটাকে নিয়ে খেলা খেলেছেন। তার হচ্ছে গিয়ে ক্ষমতাকে টেকার একটা মসনদকে রক্ষা করবার জন্য একটা কার্ড হিসেবে তিনি ব্যবহার করছেন। ওকে, এখন বর্তমানে যে কিন্তু একটা কোন বস্তুগত উপাদান ছিল কি ছিল না, এটা হলো কোশ্চেনের ব্যাপার। এটা এখন আছে কি নাই সেটা হচ্ছে গুরুত্বপূর্ণ বিষয়। বর্তমান সরকার যেমন ক্যাম্পাসগুলোতে আমরা দেখছি যে ছাত্র দলের কাছ থেকে গুপ্ত শব্দটা আসছে, এটাকে আপনি ট্যাগিং হিসেবে দেখেন কিনা, নাকি আসলে তারা গুপ্ত রাজনীতি করে এটা বলা যায়? গুপ্ত রাজনীতি করা কি খারাপ নাকি? একসময় তো আমি গর্ব করতো, একসময় তো এইসব নেতারা গর্ব করতো, আমি একদিন হেলমেট পরেছিলাম, আমি একদিন হচ্ছে ছাত্রলীগ করে গুপ্ত ছিলাম, এখন আমি প্রকাশ্য হইলাম। তো এটা এক সময় এই বছর খানেক আগে তারা এটা প্রকাশ্যে বলতো যে আসলে আমি ছাত্রলীগ করি নাই, আমি গুপ্ত ছিলাম। তো এটা তো হচ্ছে স্বঘোষিত গুপ্তের ব্যাপার, স্বঘোষিত ব্যাপার। এটা স্বঘোষিত ব্যাপার, এটা হলো মানে আমি মানে এক ধরনের হচ্ছে গিয়ে মানে ওটাকে কি বলে, স্পাইয়ের মতো আমি কাজ করেছি সরকারের ভিতরে ঢুকে, বা আমি সরকারের ছাত্র সংগঠনের ভিতরে ঢুকে। এটা তো হলো গর্বের ব্যাপার। তো এটা হঠাৎ করে অগর্বের জায়গায় চলে যাচ্ছে কেন? হ্যাঁ, অগর্বের ব্যাপার না। গুপ্ত বলছে খুব ভালো হয়, আমি গুপ্ত ছিলাম। এখন হচ্ছে রাশেদ ভাই বলবো যে আমি গর্ব বোধ করছি, আমি বলবো আমি গর্ববোধ করছি, আমি গুপ্তটুপ্ত ছিলাম না, আমি আমার স্বঘোষিত কমিউনিস্ট পরিচয় নিয়েছিলাম। ওই অবস্থায় মার খেয়েছি, ওই অবস্থায় আমার হাতে তুলে নিয়ে গেছে। ওই অবস্থায় রাশেদ ভাইরা অনেকবার মার খেয়েছে, ঠিক আছে, রাশেদ ভাইরা অনেক নির্যাতিত হয়েছে, তারা বেচারারা ওই গুপ্তের কৌশলটা শিখে নেয়। আমি গুপ্তের কৌশলটা শিখে নেই, ওনারা গুপ্তের কৌশল শিখেছিলেন। ফলে ওনারা যারা ইলেকশনে জিতে বেড়ে আসছেন তারা তো খুব আনন্দে ছিলেন হচ্ছে এই 17টা বছর, ঠিক আছে, 17 বছর খুব আনন্দে ছিলেন তারা, কারণ তারা গুপ্ত ছিল। ইটস এ হিস্ট্রি, পার্ট অফ দ্য হিস্ট্রি। এই আন্দোলন 17 বছরের লড়াইয়ের ইতিহাসের একটা হিস্ট্রি, যে অনেকে গুপ্ত হয়ে লড়াই করছে, অনেকে প্রকাশ্যে লড়াই করছে। এখন আমাদেরকে প্রকাশ্য বললে কি আমি লজ্জা পাবো? ছি, আমাকে প্রকাশ্য বললো, আমাকে ট্যাগিং করলো এইভাবে করে, আমাকে প্রকাশ্য বললো না। আমি প্রকাশ্য বললে আমার মন খারাপ হবে না, গুপ্ত বললে মন খারাপ হওয়ার কোনো সুযোগ নাই। জি, ধন্যবাদ। রাশেদ খান, আপনার কাছে আসতেছি, এই যে গুপ্ত প্রকাশ্য যেটাই হোক না কেন, এক একজনের রাজনৈতিক কৌশল থাকতে পারে এক এক রকম, এটাকে আপনারা গুপ্তকে নেগেটিভ ভাবে প্রচার করার চেষ্টা করছেন কেন? এটা কি আসলে কৌশলে হেরে যাওয়ার কারণেই এমনটা হচ্ছে? দেখেন, যারা পলিটিক্স করে তাদের তো একটা আদর্শ থাকতে হয়। এখন সেই আদর্শ যদি কারোর হয় যে সে গুপ্ত হয়ে পলিটিক্স করবে, সেটা আসলে ভিন্ন জিনিস। কিন্তু এটা হয়তো ভাই যেটি বললেন যে তার জন্য ভালো, কিন্তু সামগ্রিক প্রেক্ষাপটে দেশের জন্য ভালো কিনা, বা অন্যান্য যে গণতান্ত্রিক রাজনৈতিক দল আছে, সংগঠন আছে, তাদের জন্য ভালো কিনা, প্রত্যেকটা দল তো তার সেই চিন্তার জায়গা থেকে কথা বলবে। প্রথমত দেশের জন্য এটা মঙ্গল কিনা, আমার দলের জন্য এটা মঙ্গল কিনা। এখন শিবির আওয়ামী ফেসিবাদী জামানায় যে কৌশল নিয়েছিল সেটা নিয়ে কেউ আসলে প্রশ্ন তুলছে না, যেটা ভাইও বললেন। কিন্তু প্রবলেমটা হলো, যখন আসলে সেই ফেসিবাদী জামানা নাই, এখন আপনি গুপ্ত রাজনীতি কেন করবেন? আপনার উদ্দেশ্য কি? এখন কি আদৌ প্রয়োজন আছে? এটা নিয়ে আজকে দেখলাম যে শিবিরের প্যানেল থেকে
যিনি আসলে নির্বাচিত হয়েছেন, সর্বমিত্র চাকমা, তার একটি পোস্ট এবং পরবর্তীতে অনেক গণমাধ্যমে এসেছে। তিনি বলছেন যে ছাত্রলীগ না হয় আওয়ামী ফ্যাসিবাদী জামানায় গুপ্ত রাজনীতি করেছে, এখন তো এটার প্রয়োজন নাই। এই কথা কিন্তু আমি বলছি না, এই কথা বলছে সর্বমিত্র চাকমা। অর্থাৎ আওয়ামী লীগের সময় আপনি যে কৌশলটা নিয়েছেন সেটাকে তিনি অ্যালাউ করছেন, বাট এখন এই যে কৌশলটা নিচ্ছে এটাকে তিনি অ্যালাউ করছেন না, এবং তিনি কিন্তু শিবিরের প্যানেল থেকে নির্বাচিত হয়েছেন। আচ্ছা, তাহলে আমার একটা প্রশ্ন চলে আসছে আপনার কাছে। এখন তাহলে আওয়ামী লীগের মানে ছাত্র লীগ যারা, তারা এখন গুপ্ত রাজনীতি করবে, এটা তাহলে ভ্যালিড হবে? আপনার প্রশ্নের উত্তর দিব, তার আগে শেষ করি। দেখেন, শিবির এখন কেন আসলে গুপ্ত রাজনীতি করতে চায়? মূলত জামাত শিবির যেহেতু ক্ষমতায় আসতে পারেনি, যতদিন না পর্যন্ত তারা ক্ষমতায় আসবে এই গুপ্ত রাজনীতি তাদেরকে করতেই হবে। অন্যথায় তারা মনে করে বিশেষত যে সরকারি চাকরিতে তারা একটা প্রবলেম ফেস করতে পারে। এজন্য শিবিরের একটা অংশ তারা সাধারণ শিক্ষার্থী বেশি পড়াশোনা করে, ভিতরে তারা শিবিরের যে রাজনৈতিক কার্যক্রম, সাংগঠনিক কার্যক্রম সেটা তারা করে, যেটা বিভিন্ন গবেষণা এসেছে এবং অনেকে বক্তব্য রেখেছে। চাকরির একটা ব্যাপার। দ্বিতীয়ত, ক্ষমতাসীনদের মধ্যে মিশে থাকা, যেটা আমরা দেখেছি যে সাদিক কায়েম থেকে শুরু করে ফরাদ, যারা ডাকসুর ভিপিজিএস, তারা কিন্তু ছাত্রলীগের সাথে মিছিল মিটিংয়ে সব জায়গায় তারা মিশেছিল, এমনকি কমিটিতেও পদ ছিল। এরকম অসংখ্য সাদিক কায়েম ঢাকা বিশ্ববিদ্যালয়ে, বাংলাদেশের অনেক বিশ্ববিদ্যালয়ে আছে, এবং এই দুইটা জিনিসই আসলে প্রমাণিত। এরপর দেখেন যে এই ঘটনার কারণে শিবির বেনিফিটেড হয়, যেটা আমি আগেই বললাম যে আপনার দল উপকৃত হচ্ছে কিনা, সংগঠন উপকৃত হচ্ছে কিনা, কিন্তু এটা দেশের জন্য ক্ষতি কিনা, অন্য দলের জন্য ক্ষতি কিনা। দেখেন, আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে দেখেছি যে আমরা যে সময় আন্দোলন করেছি, আন্দোলনকে প্রশ্নবিদ্ধ করার জন্য যারা নেতৃত্বের জায়গায় থাকতো তাদেরকে শিবির ব্লেম দেওয়া হতো। এখন এই যে শিবির এই কাজটা করে, যেটা আওয়ামী লীগ জানতো, এখন যারা সরকারে আছে বা ভবিষ্যতে যারা আসবে সবাই কিন্তু জানে, যে কারণে এই যে সাধারণ শিক্ষার্থী হিসেবে যারা নেতৃত্বের জায়গায় যায় তাদেরকে এই শিবির ব্লেমের এই তকমাটা নিতে হয় এবং নিপীড়নের শিকার হতে হয়। এখন মনে করেন যে শিবির সেই পলিসির মধ্যে রয়েছে। এখন বিএনপি সরকার ক্ষমতায়, স্বাভাবিকভাবে শিবির মনে করছে যে হয়তো বিএনপি সরকার যেহেতু তাদের সাথে এক ধরনের দা কুমড়ো সম্পর্ক, তারা মনে করছে যে আমাদের এই পলিসি থেকে আমরা যদি বের হয়ে আসি তাহলে আমরা চাকরি বাকরি ভেরিফিকেশনে প্রবলেম হবে। এই জন্য গুপ্ত রাজনীতি তারা এখনো পর্যন্ত জিয়ে রেখেছে, এবং এইটা কিন্তু ওই যে সর্বমিত্র চাকমারা তারা কিন্তু জেনেই কিন্তু এই পোস্টটা তিনি দিয়েছেন। তো এই জন্য বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী তিনি কিন্তু স্পষ্টভাবে বলেছেন যে বাংলাদেশে গুপ্ত রাজনীতি করার সুযোগ নাই। দেখেন, জামাত ইসলাম তারা গণঅভ্যুত্থানের শক্তি, বিএনপি গণঅভ্যুত্থানের শক্তি, এক গণঅভ্যুত্থানের শক্তি ক্ষমতায় রয়েছে। আপনি গঠনমূলক রাজনীতি করেন, আপনি সরকারের ভুল নিয়ে সমালোচনা করেন। এখন আপনি আমার ওই প্রশ্নটার উত্তরটা যদি দেন, যে ওইটা দিয়ে আওয়ামী আমি লীগের শেষ করব, কার্যক্রম আমি এটা বলে ওটা দিয়ে শেষ করব। আপনি গঠনমূলক রাজনীতি করেন, এখন কিন্তু মানুষ আর মানবে না যে একটা ছেলে মেধাবী কিন্তু শুধুমাত্র রাজনীতি করে এর জন্য চাকরি হলো না। এর জন্য কিন্তু সবাই প্রতিবাদ করবে, তার পাশে দাঁড়াবে, আমি নিজেও দাঁড়াবো, কিন্তু আপনাকে প্রকাশ্যে রাজনীতি করতে হবে। আমি সাদিক কায়েমকে ধন্যবাদ জানাই যে সে ছাত্রলীগে ছিল কিন্তু পরবর্তীতে তার পরিচয়টা তিনি প্রকাশ করেছেন। তাই আমি মনে করি যারা ছাত্রলীগে ছিল বা বিভিন্ন সাধারণ বেশে ছিল তারা এখন বলুক যে আমি শিবির করি। আপনার ভয় কেন? আপনি অভ্যুত্থানে ভূমিকা রেখেছেন, দেখেন অভ্যুত্থানে আমি শেষ করছি, অভ্যুত্থানে তো জামাতেরও ভূমিকা আছে, কিন্তু এখন আপনার পরিচয় প্রকাশ করতে ভয় কেন? এবার ছাত্রলীগের ব্যাপারে বলি, দেখেন, হ্যাঁ, এখন যদি কেউ গুপ্ত রাজনীতি করতে চায় সেটা একমাত্র ছাত্র লীগ করতে পারে বা আওয়ামী লীগ করতে পারে। তারা সেই পলিসির মধ্যে যাবে কিনা আই ডোন্ট নো, কিন্তু চাইলে কিন্তু তারা সেই কৌশলটা নিতে পারে। কিন্তু আওয়ামী লীগ বলেন, বিএনপি বলেন বা এরকম মধ্যপন্থী দল যতগুলো আছে, তারা কখনো আসলে গুপ্ত রাজনীতি করে ওই কৌশল নিয়ে তারা পারবে না, এবং এইটা যদি তারা করতে যায় তাদের রাজনীতি শেষ হয়ে যাবে। সুতরাং বিএনপি কখনোই গুপ্ত রাজনীতি করতে পারবে না। দেখেন, আজকে দেখলাম জামাতের একজন নেতা তিনি তার জনসভা থেকে বলছেন যে তুমি কে আমি কে গুপ্ত গুপ্ত, অর্থাৎ এই যে তারা গুপ্ত রাজনীতি করে আজকে কিন্তু তারা স্বীকার করে নিচ্ছে এবং এটাতে তারা গর্ববোধ করছে। আওয়ামী লীগের আমলে কেন গুপ্ত রাজনীতি করতে হয়েছে? কারণ আওয়ামী লীগ শিবিরকে আসতে দেয়নি রাজনীতি করার জন্য, তারা ছাত্র শিবির আসতে পারেনি। এখন আপনারা কেন তাহলে কোন একটা রাজনৈতিক দলকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার ক্ষেত্রে বাধা প্রদান করছেন সরকার থেকে, যে কারণে তাদেরকে গুপ্ত হতে হবে? জামাত ইসলামের কোনো কর্মসূচি পালনে, শিবিরের কোনো কর্মসূচি পালনে এখনো পর্যন্ত ছাত্র দল বা বিএনপি এমনকি প্রশাসন বাধা দিয়েছে একটা প্রমাণ কেউ দেখাতে পারবে না। বরং বিএনপি কর্মসূচি পালনে যে ধরনের ফ্যাসিলিটি ভোগ করছে তার সমান ফ্যাসিলিটি জামাত ইসলাম শিবির ভোগ করছে। আপনি আমার প্রশ্নটা বুঝতে পারেননি। হ্যাঁ, আমি আপনার প্রশ্ন তো বুঝেছি। আচ্ছা, যে
প্রশ্ন আবার করতে পারেন, মানে আপনি যে আমি বলছি যে আওয়ামী লীগের আমলে আমরা দেখেছি যে জামাত এবং ছাত্র শিবির তাদের রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করতে পারেনি, যে কারণে তাদের গুপ্ত হতে হয়েছিল। এখন আপনারা কোনো রাজনৈতিক দলকে কেন কর্মকাণ্ড পরিচালনার ক্ষেত্রে বাধা প্রদান করবেন সরকার হিসেবে, যে তাদেরকেও গুপ্ত হওয়ার একটা সম্ভাবনা না থাকে? সেটা আমি হয়তো জামাতের কথা আপনি বলছি না। ছাত্রলীগের কথা বলছেন নাকি আওয়ামী লীগের কথা নাকি জামাতের কথা? না, জামাতের কথা বলছি না। আপনি তো বলছেন যে জামাত জি, আমি সেটা বলি। গুপ্ত দেখেন, রাজনীতি করার কোনো দরকার নাই তাদের এই আমি মুহূর্তে। দেখেন এখন ওই যে আমি আগেই স্পষ্ট করেছি যে গুপ্ত রাজনীতি যদি কেউ করতে চায় সেটা আওয়ামী লীগ ছাত্রলীগ, কিন্তু আওয়ামী লীগ ছাত্রলীগ গুপ্ত রাজনীতি যাদের কৌশল না তারা পারবেও না। এই কৌশল অত্যন্ত কঠিন কৌশল। আপনি করেন ছাত্রলীগ, আপনি হবেন ছাত্র দল, আপনি হবেন ছাত্র শিবির, এটা সম্ভবপর নয়। বরং শিবিরের মধ্যে জামাতের মধ্যে এই কৌশলটা আছে। তো আমি যে কথা বলছিলাম, দেখেন জামাত ইসলাম এই কৌশলটাকে নিয়ে তারা আসলে গর্ববোধ করছে। আজকে জামাতের একজন নেতা জনসভা থেকে বলেছে তুমি কে আমি কে, গুপ্ত গুপ্ত, এবং তারা বলছে যে একসময় আমরা ওই স্লোগানটা দিয়ে আমরা আসলে নিজেদেরকে গর্ববোধ করছিলাম যে তুমি কে আমি কে, রাজাকার রাজাকার। দেখেন আন্দোলনের প্রেক্ষাপটে ওই সময়কার প্রেক্ষাপটে একটা প্রাসঙ্গিক স্লোগান ছিল, ওটা হাসিনাকে ঘৃণা জানিয়ে। এমন না যে রাজাকারকে খুব মানে মানুষ আপন করে নিচ্ছে, হাসিনার প্রতি ঘৃণা জানিয়ে সবাই বলেছে তুমি কে আমি কে, রাজাকার রাজাকার। কারণ সাধারণ শিক্ষার্থীদেরকে ওই ব্লেম দেওয়া হয়েছিল, যেটা 18 সালের কোটা আন্দোলনের সময় আমাদেরকে বলা হয়েছিল মতিয়া চৌধুরী যে রাজাকারের বাচ্চাদেরকে দেখে নেব। ঠিক 24-এর আন্দোলনে হাসিনা একই কথা কিন্তু বললো, রাজাকারের বাচ্চা। তো আমি সেটাই বলছি যে ওই সময়কার প্রেক্ষাপটে রাজাকার শব্দটা প্রতিবাদের ভাষা হয়ে উঠেছিল। কিন্তু এখন কিন্তু যদি আপনি বলেন যে এখন আমরা রাজাকার বলবো, মানুষ কিন্তু গ্রহণ করবে না। ঠিক একইভাবে যদি কেউ মনে করে যে হাসিনার সময় আমি গুপ্ত ছিলাম, ঠিক একইভাবে আমি এখন গুপ্ত হব এবং সেই গুপ্ত জিনিসটাকে আমি এখন গর্ববোধ করবো, এটা আসলে হবে না। সুতরাং আমি জামাত শিবিরের প্রতি আহ্বান জানাবো যে আপনারা যেহেতু বলছেন যে আপনারা শরিয়া আইন বাস্তবায়ন করতে চান না, আপনারা মধ্যপন্থী দল হতে চান, মধ্যপন্থী রাজনীতি বাস্তবায়ন করতে চান, ওকে আপনারা প্রকাশ্যে মধ্যপন্থী রাজনীতি করেন, আপনারা সবাই প্রকাশ্যে আছেন এবং আপনারা আগামীতে ক্ষমতায় যাওয়ার জন্য কাজ করেন। কিন্তু আপনি ওই যে মানে ক্ষমতাসীনদের মধ্যে মিশে গিয়ে আবার আপনি সাধারণ বেশে থেকে আপনি ক্ষমতাসীনদের যেমনিভাবে ক্ষতি করবেন, আবার আপনি সাধারণ শিক্ষার্থীদেরকে ক্ষতি করবেন, অর্থাৎ দেশের ক্ষতি করবেন, এইটা আসলে কেউ গ্রহণ করবে না। এই জন্য কিন্তু এখন দেখেন প্রত্যেকটা জায়গায় কিন্তু প্রতিবাদ শুরু হয়েছে। আমি আরেকটা জিনিস বলে শেষ করি, যদি 1 মিনিট অ্যালাউ করেন। আবার আপনার কাছে